সিম্বল অফ ইউনিটি ছিল বেগম খালেদা জিয়া। এখন বেগম খালেদা জিয়া আল্লাহ মাফ করুক, উনি ফেরত আসেন কি না আসেন আল্লাহ জানে, বাট এখন সেই জায়গাটায় যদি তারেক জিয়া সাহেব ইউনিটিটা হয়তো খুব স্ট্রং হবে। পাশাপাশি যেটা আপনি বলছেন কি বার্তা উনি দিতে পারেন বা কি বার্তা নিয়ে আসবেন, দেশের মানুষের প্রত্যাশা তো জানি না, আমার তো প্রত্যাশা আছে। আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু বিএনপি এখন কান্ডারির ভূমিকায় আছে। মানে আমি অতীত রেকর্ডে কালকে নির্বাচনের ফলাফলে বিএনপি জিতবে না জামাত জিতবে না এনসিপি জিতবে সেটা সেকেন্ড কোশ্চেন, কিন্তু অতীত ইতিহাস এবং তাতে যে বড় দল হিসেবে যদি আমি বলি, তাতে আমরা সবাই হয়তো আশাবাদ ব্যক্ত করছি যে তারেক রহমান সাহেব হয়তো দায়িত্ব পাবেন। যেহেতু জুলাই চেতনা ধারণ করে সবাই, সুতরাং ইনকলাব মঞ্চ এবং এনসিপিকে তারেক রহমান সাহেব দেশে এসে কিভাবে রিসিভ করেন বা কি ট্রিটমেন্ট তাদের প্রতি পায়, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি ওনার অ্যাবসেন্সে এনসিপি তেমনভাবে কেউ গ্রহণ করেনি। অথচ যেহেতু জুলাই আন্দোলনের কর্ণধার হিসেবে বা ফ্রন্ট লাইনে তারা ছিল, সেই হিসাবে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা দাবি করেন জুলাই আন্দোলনের সাথে ছিলেন বা জুলাই চেতনায় বিশ্বাসী, তাদের সাথে মধুর সম্পর্ক হওয়ার কথা ছিল, কিন্তু সেটা দৃশ্যমান হয়নি। কাজেই আমার কাছে মনে হয় এটা একটা টার্নিং পয়েন্ট হবে যে তারেক রহমান সাহেব দেশে আসার পর কিভাবে ইনকলাব মঞ্চ এবং এনসিপি যারা এই জুলাই চেতনার পক্ষ হিসেবে তাদেরকে কিভাবে উনি অ্যাকসেপ্ট করেন বা তাদের সাথে কিভাবে একটা সম্পর্ক তৈরি করেন, এই সবগুলা নির্বাচনের জন্য বিবেচনায় নেওয়া হবে। তার ফেসবুক নাকি আপনি গায়েব করে দিয়েছেন, বিষয়টি সত্য নাকি? ইলিয়াসের সাথে আমার কথোপকথন হয় হচ্ছে ২০২১ সাল থেকে। পিনাকিদা আর ইলিয়াস হোসেন এদের সাথে আমার একটা সময় রেগুলার কথা হতো। আর ওর যে ইবলিশ, ইলিয়াসের নাম না নেই, সে হচ্ছে ইবলিশ। ইবলিশের যে ফেসবুক বা যা কিছু হয়েছে সেটা কেউ করেছে। নীলা ইসরাফিল একা করেনি। বাট কেউ করেছে। বাট আমি যেটা বলেছি যে ওর বাংলা এডিশন আমি খেয়ে দিব। এটা যেভাবে মুক্তভাবে আমি বলেছি, which is true, ওইটা আমি হয়তো করব। যদিও আমি মব সন্ত্রাসী বা মববাজিতে বিশ্বাসী না, বাট ওর জন্য এটা আমাকে করতে হয়। কেন এতটা? তার সঙ্গে তো একসময় আপনাদের বন্ধুত্ব ছিল, তাদের দিক নির্দেশনা নিয়ে আপনারা জুলাই আন্দোলন করেছিলেন, ব্যাপক ফ্যান আপনারা ছিলেন, তাই না? তো হঠাৎ করে এত শত্রুতা কেন হলো? আচ্ছা, ২০২১ সালে যখন ওর সাথে আমার কথা হচ্ছিল, তখন বেসিক্যালি ও আমার থেকে তথ্য নিচ্ছিল। ওইটা আমি বুঝি নাই। ও হাসান আরিফকে আ অনেক কিছু করে ফেলতে চেয়েছিল। কিন্তু আমি যখন বললাম যে, "না, আমি হাসান আরিফকে সরিয়ে দিতে চাই না। আমি চাই যে আমার বাচ্চা দুটো যেন আমার কাছে আসে।" কিন্তু ওর প্ল্যান ছিল হাসান আরিফকে সরিয়ে দেয়া। যেটার সাথে আমি কখনোই একমত হই নাই এবং ও আমাকে অনেকবার বলেছে আমি যাতে ওর সাথে লাইভে গিয়ে সবকিছু খোলাসা করি, বলে ফেলি। কিন্তু আমি বলছি যে, "আমার ২ টা বাচ্চা আছে। আমার বাচ্চাদের ওয়েলফেয়ার এর কথা চিন্তা করে, তাদের বেস্ট ইন্টারেস্ট এর কথা চিন্তা করে আমি সবকিছু উন্মুক্তভাবে প্রকাশ্যে বলতে পারি না। এটা আমার নৈতিকতার মধ্যে যায় না।" কিন্তু সে আমাকে ফোর্স করতেছিল। তারপরে আমি একটা সময় ওর সাথে যোগাযোগ বন্ধ করে দেই। লাস্ট ওর সাথে আমার কথা হয়েছিল যখন আমি রমনা থানা ঘেরাও করি। ঐদিনও আমাকে সে বলছিল যে, "আপা আমার সাথে লাইভে আসেন।" সেদিনও আমি মানা করেছি। এরপরে আবার কথা হয় এই যে তুষারকে কেন্দ্র করে। জি, আমি একটু তুষারকে কেন্দ্র করে যে কথা হয়, তুষার তো বহাল তবিয়তে আছে। আপনি কি এনসিপি তে এখনো আছেন নাকি? নো, 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 নো। আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি কবেই। আচ্ছা। আমি শুধু এনসিপি থেকে তুষারের জন্য পদত্যাগ করিনি। এনসিপির যে নৈতিকতা, সেই আদর্শের সাথে নীলা ইসরাফিলের আদর্শের কোনো মিল নাই। এইজন্য আমি পদত্যাগ করেছি। এনসিপির আদর্শটি কি? এনসিপি বিশ্বাস করে না নারীদের ক্ষমতাকে। নারীরা যে আ না নারীরাও যে মানুষ, নারীরা যে মানুষের কাতারে পড়ে, নারী বিদ্বেষী একটা সংগঠন তারা। তারা নারীদের ক্ষমতায়নকে মূল্য দেয় না এবং তারা জুলাইকে কেন্দ্র করে রাজনীতি করতে চায়। যেটা আ আমি চাই না। যেমন কিছু সংখ্যক মানুষ আছে 1971 কে কেন্দ্র করে আ দেশ গঠন করতে চায় বা ওটাকে পুঁজি করে দেশ গঠনের কথা বলে। একইভাবে এনসিপি শুধুমাত্র জুলাইকে কেন্দ্র করে দেশ গঠনের কথা বলে। কিন্তু ওরা দেশ গঠনের কথা যে বলে তা না। ওরা শুধু বলে এটা করব, সেটা করব। এই যে হুমকি-ধামকি দেওয়ার রাজনীতি করে। কিন্তু অ্যাকচুয়ালি ওরা যে সংস্কারের কথা বলে বা নতুন রাষ্ট্র গঠনের কথা বলে। নতুন রাষ্ট্র গঠন বলতে আসলে কি বোঝায়? সংস্কার কাকে বলে? সেটা কি খায়? মাথায় দেয়? কি করে? ওরা জানে না। কিছুই জানে না। শুধু হুমকি। এটা করে দিব, সেটা করে দিব। অমুককে দেখিয়ে নিব, তমুককে দেখে নিব। আরেকটা গণঅভ্যুত্থান হবে, আরেকটা ৭১ হবে। এই ধরনের হুমকি-ধামকির কথাগুলো আসলে খুবই মনে হচ্ছে লেম
সো এই জায়গা থেকে আমি বের হতে চাইছি। আমি আমি যে হ্যাঁ, অ্যাজ এ মেম্বার, পলিটিক্যাল মেম্বার, আমি যে ওদের সাথে কথা বলি নাই বা নেগোসিয়েশন করার চেষ্টা করি তা না। আমি নাহিদের সাথে কথা বলেছি সেপারেটলি। আমি আসিফের সাথে কথা বলেছি সেপারেটলি। এবং আমি সাংগঠনিকভাবে ক্লোজ ডোর মিটিং করে ওদেরকে বুঝিয়েছি যে এটা এভাবে করতে হবে, এটা এভাবে করতে হবে। আমার কাছে এটা মনে হচ্ছে। কেউ হচ্ছে আমার সঙ্গে মতের সাথে একমত হয়েছে, কিন্তু সামনের সারিতে যারা আছে, সার্জিস, নাহিদ এরা যারা আছে, এরা আমার সঙ্গে, এক- নাহিদ যদিও মাথা দুলিয়েছে কিন্তু একমত হয়নি। জি, জি, কিন্তু সরি। এখন তো এই এনসিপি জামাতের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে বলে শুনতে পাচ্ছি। এক্সাক্টলি। এটা হচ্ছে নেমক হারাম মুনাফিকদের কাজ। ওরা আসলে বুঝিয়ে দিচ্ছে, দেখেন যদি ওরা জামাতের সাথে অ্যালাইন করে, তার মানে হচ্ছে ওরা শুধুমাত্র ক্ষমতায় যেতে চায়। আর আমরা কি মনে করি, আমার আদর্শ কি বলে যে যখন একটা মানুষ ইলেকশন করে নির্বাচিত হবে, সে হচ্ছে রাষ্ট্রের বহনটাকে কাঁধের উপরে ভার মানে বহন করবে। সে হচ্ছে দায়িত্ব নিল। এটা হচ্ছে বিগ রেসপন্সিবিলিটি ফর আস। আমাদের সাধারণ মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে যারা হচ্ছে নির্বাচিত হবেন, তারা হচ্ছে এই দায়ভারটা তারা গ্রহণ করবে। কিন্তু এই যে জামাত ইসলাম এবং এখন আবার যুক্ত হয়েছে জামাতের সাথে এনসিপি, এরা মনে করছে এটা একটা ক্ষমতা, এই ক্ষমতা আমাদের যাইতে হবে। এই ক্ষমতা মানে হচ্ছে অনেক কিছু হাসিল করে ফেলা। এই যে ক্ষমতার লোভ, এই ক্ষমতার লোভে ওরা গণঅভ্যুত্থানকে অপমানিত করলো। যদি এনসিপি জামাতের সাথে সংগঠিত হয়, তাহলে শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা হবে না, এটা হচ্ছে 1971 সালে ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে অপমান করা হবে, যে সমস্ত বুদ্ধিজীবীদের কারণে আজকে আমরা বাংলাদেশটাকে পেয়েছি। জি, দেখুন আপনি অনেকগুলো কথা বলেছেন। ধরতে গেলে একটি করে ধরতেই হয়। কিন্তু আপনি শেষটা যেখানে শেষ করেছেন, সেখান থেকে যদি আসি, যে আপনি বলছেন যে জুলাই অভ্যুত্থানের এরা এনসিপি জামাতের সঙ্গে যুক্ত করলে এটা একটা বেইমানি, রাইট? মুনাফিকি। এক্সাক্টলি। তো হুম। তারা তো জামাতের সঙ্গে আগে থেকেই ছিল। আপনারা কেন বুঝলেন না? তারা যে জামাতেরই একটা টিম, বি টিম, সি টিম, ডি টিম, জামাতের অনেকগুলো মাথা। সেই মাথার একটা অংশ। তো আপনাদের এটা আচ্ছা। বুঝতে কি পারেননি আপনারা নাকি? না, শুরু থেকে তো হচ্ছে আমি আমার পারিবারিক সংকট নিয়ে ঝামেলায় ছিলাম। আমি ওভাবে রাজপথে সময় দিতে পারি নাই। আমি নেপালে ছিলাম, আপনি জানেন। যখন আমরা হচ্ছে আমি শপথ গ্রহণের পরেই হচ্ছে পারিবারিক জটিলতায় জড়িয়ে পড়ি। এরপরে হচ্ছে আমাকে পলায়ন থাকতে হয়েছে আমার সেফটির জন্য। নেপালে চলে যাই। কিন্তু নেপাল থেকে আমি আমার কার্যক্রম অনলাইনে চালাচ্ছিলাম। কিন্তু যবে আমি রাজপথে আসি, তবে থেকে একটু করে অনুভব করি। আর সেদিন আমি কনফার্ম হই যেদিন আমরা হচ্ছে আপনার মনে আছে কিনা, মানিক মিয়া এভিনিউতে আমাদের নারীমৈত্রিক একটা প্রোগ্রাম হয়। আমরা যেখানে সমস্ত নারীরা একত্রিত হয়েছিলাম নারীদের হিস্যা বুঝে নেয়ার জন্য। নারীর ডাকে সেদিন মৈত্রী যাত্রা। হ্যাঁ। ঐদিন হচ্ছে আমি যখন প্রোগ্রামটা শেষ করে সন্ধ্যাবেলা আমি এনসিপি তে গেলাম, তখন সবাই আমাকে মানে ধরছে যে, "আপনি কেন এই প্রোগ্রামে গেছেন? আপনি যেয়ে বলতেছেন আ হিস্যা" মানে একটা স্ল্যাং বলতেছে যে, "বেশ্যা, আপনি এদের সাথে যুক্ত হইছেন কেন?" আমি তখন খুব সারপ্রাইজড হইছি। আরে ভরা মজলিসে নারীদেরকে নিয়ে এভাবে কটাক্ষ করে কথা বলছে। তোমরা সেখানে ছিলা। সেখানে তোমরা প্রতিবাদ করো নাই। কিন্তু আমরা এজ এ উইমেন আরেকটা উইমেনের সাথে বা আমাদের যে নারীদের যে আ অধিকার, সেটা বাস্তবায়নের জন্য আমরা রাজপথে নেমেছি। আমাদেরকে হচ্ছে অ্যাপ্রিশিয়েট করা উচিত। সেই জায়গায় তোমরা আমাকে সবাই মিলে এভাবে ধরছো যে আমি কেন এখানে গেছি। তখন আমি আস্তে জানতে পারি, ও ওকে, এর মধ্যে তো জাওয়াদ ইসলাম ইনভলভ দাদা। সেদিন আমি জানতে পারি, সেদিন আমি কুইট করেছি। ওকে। এমনিতে ধরেন ইলিয়াস এবং পিনাকি, হ্যাঁ? হুম, এরা তো বরাবরই নারী বিদ্বেষী। নারীদের নিয়ে যাকে তাদের যে সমস্ত শব্দ তারা নারীদের প্রতি ব্যবহার করে, এগুলো আমি মুখেও বলতে পারব না, হ্যাঁ? এক্সাক্টলি। আমি শুনি না, কিন্তু ইদানিং একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখি যে হাউ দে আর। তো আপনারা কি আপনি ২০২১ সাল থেকে তাদের সঙ্গে আপনার সম্পর্ক, কথা বলেন। তারা তো এই নারীদের প্রতি যেই উম অসম্মান করে যে সমস্ত শব্দ চয়ন তারা করে, হ্যাঁ? আ আপনাদের কি আগে লাগেনি এই কথাগুলো গায়ে, যে নারীদেরকে তারা অসম্মান করে? আচ্ছা, আমি যখন ইলিয়াসের সাথে কথা বলতাম, আমাকে আপা, ম্যাডাম ছাড়া কথা বলত না। না, যেহেতু আমি ওইটা হাসানের আপনার ইন এসেছি। পারসন। ওইটা আপনার সঙ্গে ইন হ্যাঁ, পারসন কিন্তু কমিউনিকেশন। আ কিন্তু পাবলিকলি ওনারা যে ভিডিও বানায় না, সেখানে না, না, না। বিভিন্ন আমি নারীদের ইলিয়াস সম্পর্কে জানতাম না। ওকে, আমি ইলিয়াসকে দেখা শুরু করেছি বা ইলিয়াস সম্পর্কে জানা শুরু করেছি জুলাই গণঅভ্যুত্থানের পরে। জুলাই গণঅভ্যুত্থানের আগে ইলিয়াসের কোনো ভিডিও, কোনো স্ট্যাটাস, কোনো কিছু আমি পড়ি নাই। আমাকে আপনি যে ইলিয়াসের বললেন সাথে আপনি ২১ সাল থেকে কথা বলেন? হ্যাঁ, ২১ সাল থেকে আমি কথা বলি, কিন্তু ওর এক্টিভিটিস আমি জানি না। ও কি করে এক্টিভিটিস কিছু তাহলে জানি না। কিসের আমাকে ভিত্তিতে পিনাকিদা বলছে, আপনাদের পরিচয়টা হলো, জানাজানিটা হলো কিসের ভিত্তিতে? বেসিক্যালি পিনাকিদার সাথে আমার কথা হইতো। পিনাকিদা আমাকে বলছে, "নীলা, আমি তো হচ্ছে এই টাইপের ভিডিও-টিডিও নিয়ে কথা বলি।
তুমি ইলিয়াসের সাথে একটু কথা বলো, আমি ইলিয়াসের নাম্বার দিচ্ছি। তো ইলিয়াসের নাম্বার আমাকে দেয়, আমি ওখান থেকে ইলিয়াসের সাথে কথা বলি। আমি ইলিয়াসের সাথে কথা বলি যে পিনাকি দা, আমরা একটা মানে আমার যতগুলো বন্ধু সবাই অনেক 50 আপ, মানে আমি খুব বুদ্ধিভিত্তিক মানুষের সাথে কথা বলা পছন্দ করি, আমার সার্কেলটাই হচ্ছে সব ও বয়স 40 হলে আপ 50 আপ। বুদ্ধিবৃত্তিক হয় জি। মানে সবাই খুব ম্যাচিউর লোকজনের সাথে আমার ওঠা বসা। তো সেই জায়গা থেকে ইলিয়াসের সাথে যখন কথা বলি, আমি ইলিয়াসকে ছোট ভাই মনে করেছি, আমি যদি ওকে কখনো দেখি নাই। ওইভাবে কথা বলতাম, ইলিয়াসও আমাকে আপা আপা বলে সম্বোধন করতেন। তো পিনাকিদা আমাকে লয়ারের নাম্বার, ইলিয়াসের নাম্বার, কনক স্যারের নাম্বার, পিনাকিদা হচ্ছে এদের সাথে আমাকে কথা বলিয়েছে। পরবর্তীতে জুলাই আর ওই সময়টা আমি এত পরিবারের বাচ্চা। পিনাকির সঙ্গে পরিচয়টা কিভাবে আপনার? পিনাকিদার সাথে পরিচয়টা আমি কিভাবে জানি হইলো, আমি এটা ভুলে গেছি। পিনাকির সাথে কে আমাকে জানি পরিচয় করাইছে। ওকে। পিনাকিকে যারা হচ্ছে দেশ থেকে তাড়িয়েছে, মানে হেল্প করেছে, তাদের কিছু বন্ধু বান্ধব তো আবার আমাদের মিউচুয়াল ফ্রেন্ড। আমি তো বলছি আপনাকে যে কিছু সিনিয়র, আমি আমার চেয়ে বয়সে যারা ডাবল ডাবল ডাবল, তাদের সাথে আমার বন্ধুত্ব তো কারো না কারো মাধ্যমে হয়েছে আর কি। বুঝতে পেরেছি। এখানে ২-১ জন মন্তব্য করেছেন যে ২০২৪-এ দেশটাকে ধ্বংস করা হয়েছে, যার খেসারত এখনো দিতে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আহ এটা 50-50, দেশটাকে ধ্বংস করা হয় নাই, দেশটাকে হচ্ছে। এই যে এখানে এখানে একজন মন্তব্য করেছেন যে ২০ বছর পিছিয়ে দিয়েছেন। এখন কি আপনি অনুতপ্ত? না, 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 অনুতপ্ত কেন হব? ২০ বছর কেন পিছিয়ে দিব? আপনারা এটা একটু চিন্তা করেন। এটা আপনাদেরকে অবশ্যই এটাকে গাণিতিকভাবে চিন্তা করতে হবে। ক্যালকুলেটিভলি এবং লজিক্যালি চিন্তা করতে হবে। প্রত্যেকটা গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে শুধু না, যেকোনো দেশেই গণঅভ্যুত্থানের পরে বা একটা বিপ্লবের পরে দেশের মধ্যে একটা সংকট তৈরি হয়। আপনি যদি 1971 কে দেখেন, 1971 এর পরেও কিন্তু বাংলাদেশে একটা মহামারী তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে বরং বাংলাদেশ অনেক এই মুহূর্তে অনেকটা সামনের দিকে এগিয়ে আছে। তো একটা বিপ্লব যখন একটা দেশের মধ্যে ঘটে তাহলে যায়, তখন দাঁড়ান। তাহলে সেটা বুঝেন যে এই বিপ্লব পরবর্তী সময়ে অনেক সময় না, একদম হুম, হুম, অবৈতনিকভাবেই একটা হুম, অস্থিরতা থাকে। হ্যাঁ? তো আপনারা এক্সাক্টলি। এখন ২৪-এ বোঝেন, কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধ ওটা একটা যুদ্ধ ছিল। জি, ওইটা একটা জনযুদ্ধ ছিল। সেই জি, যুদ্ধের পরে দেশের যে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লেগেছিল, হুম। এটি আপনারা বোঝেন না। এটি আপনার বুঝি না মানে? মানে ওই যে বলে সবসময় তো ওই ৭১-এর পরে মুজিব সরকারের, বঙ্গবন্ধু সরকারের সমালোচনা করা হয় যে তারা এই করেছে, ওই করেছে, সেই করেছে, রাইট? হুম, তো সেই সমালোচনাটা তাহলে কেন হয়? এখন এখন এই ধরেন গত ১৭ মাসে বাংলাদেশে যা ঘটে গেছে, এই হুম। ব্যাপারে আপনার মূল্যায়নটা কিরকম? আমি আপনার বিভিন্ন রকম ভিডিও দেখি। সেখানে আপনি একটু আগেও বলছিলেন যে আপনারা মুনাফিকির শিকার হয়েছেন কিংবা আপনারা এক ধরনের প্রতারিত হয়েছেন। আম আম আপনারা বলছেন তো এইজন্য আমি না আমি আপনার হ্যাঁ, আর শুধু যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি আমারটা বলতে পারব। সবার জি, হয়ে আমি বলতে পারব না। জি যদি আপনারটাই বলুন। পার্সোনালি নীলাকে জিজ্ঞেস করেন। জি, যে আপনারটাই বলুন আপনি। আচ্ছা, আমি প্রথমত হচ্ছে কোনো এক্সপেকটেশন নিয়ে আমি ফিল্ডে নামি নাই। রাজপথে নীলা ইসরাফিল কোনো এক্সপেকটেশন নিয়ে যায় নাই। সে মনে করেছে যে আমার বাচ্চা, আমার বড় মেয়েটা মাইরিন আরিফ, ও বলতেছিল, "মামি আমাকেও কি মেরে ফেলবে? আমিও তো স্টুডেন্ট।" ও ক্লাস 2 তে পড়ে। তো ও আসলেই তো স্টুডেন্ট। কিন্তু ও আমাকে যখন এই প্রশ্নটা করে, আমি তখন ওকে উত্তর দিতে পারি না। এক্সাক্টলি, শি ইজ অলসো স্টুডেন্ট। তো ওই জায়গা থেকে আমি আমার শিশুদের দিকে তাকিয়ে মানবতার চূড়ান্ত লঙ্ঘন হচ্ছিল। বাচ্চাদের উপরে, স্টুডেন্টদের উপরে নির্বিচারে গুলি চলছিল। হুইচ ইস আমাকে ব্রেক করেছে। আমি সেই জায়গা থেকে রাজপথে নেমেছি। না, এখন এটা এখানে আপনি আমার শুধু কোনো যদি ইমোশনাল বলেন, ব্যাপারটা একটু আপনার সঙ্গে তো ইলিয়াস পিনাকির আগে থেকেই যোগাযোগ, তাই না? হুম, তারা কি হুম। আপনাকে প্রভাবিত করেনি? না, 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 না। আমাকে কোনো কিছু প্রভাবিত করতে পারে না। আমি কারো মাধ্যমে biased হওয়ার মতো মানুষ না। আমি জেনে বুঝে সজ্ঞানে হচ্ছে রাজপথে নেমেছি এবং আমার ইয়ে ছিল, আমি জানতাম না যে আমি বেঁচে থাকবো। আমি জানতাম আমি মরে যাবো। কিন্তু আমি এটা জানতাম যে কিছু একটা হবে। জি। সেই কিছু একটা আচ্ছা, যে হাসিনা পলায়ন করবে সেটা জানতাম না। জি। নীলা আমাকে একটা জিনিস বলুন তো, যে ধরেন এই যে আ পিনাকি, ইলিয়াস এর আগেও তীব্র ভাষায় নারী বিদ্বেষী ছিল। আপনি বলছেন যে আপনি তাদের কথা শুনেননি। মুক্তিযুদ্ধ নিয়ে আপনি মুক্তিযুদ্ধের প্রতি গভীর আস্থার কথা জানাচ্ছেন। অথচ অফ কোর্স। মুক্তিযুদ্ধ নিয়ে তারা বিভিন্ন সময়ে যে বিষোদগার, উল্টো বয়ান তৈরির চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলি আপনাকে আঘাতপ্রাপ্ত করেনি? There are bitch, I'm sorry for my language, যারা হচ্ছে 1971 কে অস্বীকার করে বা তাদের 1971 এর যে যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র রয়েছে, যে মানুষগুলো আমাদের দেশে মারা গেছে,
তাদের আত্মত্যাগকে যারা অস্বীকার করে তারা তো বাংলাদেশকে ভালোবাসেই না, বরং তারা হচ্ছে ইন্টারন্যাশনাল টেররিস্ট। যারা হচ্ছে গলার মধ্যে বোম নিয়ে মানুষকে মারতে দ্বিধাবোধ করে না, তারা হচ্ছে সেই দলে। আপনি পিনাকি ইলিয়াস, আমি পিনাকির কথা বাদ দিচ্ছি, পিনাকির সাথে আমার কোনো কথা হয় না এর মধ্যে। ইলিয়াসের কথা যদি আমি বলি, ইবলিশ হচ্ছে সে যে মনে করেন যে না বুঝে না জেনে করতেছে বিষয়টাকে, তা কিন্তু নয়। সে জেনে বুঝে সজ্ঞানে এই সমস্ত বাজে কথাগুলো বলতেছে। এর পেছনে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে সে মোটা অঙ্কের ইন্টারন্যাশনাল টেররিজমদের কাছ থেকে টাকা পেয়েছে, শুধু টাকা না, সব ধরনের শেল্টার পাকিস্তানের যারা হচ্ছে ইন্টারন্যাশনাল টেররিস্ট, আমি নামটা ভুলে গেছি, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। তিনি ওকে হচ্ছে সর্বোচ্চ ব্যাকআপ দিচ্ছে, ইকোনমিক্যালি থেকে শুরু করে ওকে সব ধরনের ব্যাকআপ দিচ্ছে। সো ওর মিশনই হচ্ছে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল সেটাকে একটা বিভ্রান্তিতে পরিণত করা, এটাকে মিথ্যা ভাবে প্রচার করা। এটা ওর হচ্ছে একটা মিশন, যে মিশনে ও নেমেছে। দ্বিতীয়ত হচ্ছে ওর তো আপনারা জানেন ওকে আমেরিকান পুলিশ ওকে তাড়া করছে। ও কোনোভাবে চাচ্ছে বাংলাদেশ থেকে একটা হুমকি ধামকি থাকুক, যেটাকে বেস করে ও আমেরিকাতে যাতে পার্মানেন্টলি থাকতে পারে, হুইচ ইজ নট পসিবল রাইট নাও বিকজ অফ ওকে আমেরিকান পুলিশ কিক আউট করবে, যতটুকু আমি জেনেছি। আপনি আপনি একটা তার একটা ভিডিও তার বাসার দরজায় এবং লিফটে ওয়ান্টেড হিসেবে ইলিয়াসের একটি ভিডিও আপনি পোস্ট করেছেন। তো আমি অনুসন্ধান করে দেখেছি ভিডিওটি এখনকার না, ওটি আরো ৩-৪ বছর আগের ভিডিও। ৩-৪ বছর আগের ভিডিও না, এটা হচ্ছে যে আরেকটা ইডিয়েট আছে জ্যাকব মিল্টন, তার বোন, তার সাথে তার বোন হচ্ছে যখন ইলিয়াস হাতে পায়ে ধরে আমেরিকাতে যায়, তার থাকার জায়গা ছিল না, স্যান্ডেল ছিল না। আমি খুবই সরি, ব্যক্তিগত কথা বলছি, আমি শর্টলি এটা শেষ করি। সেটা হচ্ছে তখন ওই জ্যাকব মিল্টনের বোন তাকে হচ্ছে জুতা কিনে দেওয়া থেকে শুরু করে বাসা টাসা গুছিয়ে দেয়া সবকিছু তিনি করেন, কিন্তু একটা সময় তার সাথে সে ফিজিক্যাল অ্যাসল্ট এবং তাকে অপমান করা, রাস্তার মধ্যে তাকে খুবই উইয়ার্ড ভাবে তার সাথে খুব মানে সেক্সুয়াল ঝামেলা টামেলা করাতে তার নামে হচ্ছে নিউ ইয়র্ক পুলিশ অ্যাকশন নেয় এবং সে ফেরারি হয়। তাকে ধরেও পুলিশ, তাকে তো সে জেলেও থাকে। সেটা আপনি এখনো আবার পোস্ট করলেন, এটা একটা ও এটা প্রপাগান্ডা। এটা আমি পোস্ট করেছি, এটা একটার সাথে রিলেটেড। এখন আবার শুরু হয়েছে, ও আরো কিছু উল্টাপাল্টা করেছে, যেটা হচ্ছে আমাদের দেশে মববাজি করেছে, সে উস্কানি দিয়েছে, বাংলাদেশে মব সৃষ্টি করেছে। বাংলাদেশের যারা বুদ্ধিজীবী আছে তাদেরকে সে হত্যা করতে চাচ্ছে, সাংবাদিক থেকে শুরু করে সবার উপরে সাংস্কৃতিক সংগঠন যারা আছে সবাইকে সে শেষ করতে চাচ্ছে। এটা হচ্ছে তার একার মিশন না, এটা হচ্ছে পাকিস্তানের মিশন। তো সেটাকে সে স্টাবলিশ করতে যাচ্ছে। এটা হচ্ছে মেটা দেখেছে, এটা আমেরিকান পুলিশ দেখেছে, যেটার উপর বেস করে ওর নামে কেস হয়েছে, ওকে হচ্ছে খুঁজতেছে, হুইচ ইজ ট্রু, এটা তো ফ্যাক্ট। কিন্তু এই মুহূর্তে আমার কাছে এই মুহূর্তে যে স্ট্যাটাসটা সেটার প্রমাণ আমার কাছে নেই। তো আমি সেই জন্য প্রিভিয়াস যে ইয়েটা ডকুমেন্ট আমার কাছে, এটা আমি আপাতত দিয়েছি। রাইট না ওর যে আইনি যে স্ট্যাটাস সেটা হচ্ছে সেম স্ট্যাটাস। ওকে এখনো পুলিশ খুঁজতেছে, ওকে পাইলে ওকে ধরে হয় কারাগারে দিবে অথবা বাংলাদেশে ফেরত পাঠাবে, এটা 100% শিওর। কিভাবে শিওর হলেন? এটা আমি জানি, মানে তথ্য আমার কাছে আছে, আমি তো আর এমনি এমনি বসে কথা বলি না নিশ্চয়ই। জি, আপনি ধরেন মেটা যে তার পেজটি উইথড্র করে নিল, এমনকি বাংলাদেশেও একই সময়ই তার যেই পোর্টাল বাংলা এডিশন সেটিও বন্ধ করে দিল। আবার আপনি বলছেন তার বিরুদ্ধে ডিপোর্টেশনের অর্ডার হতে পারে, তাকে পুলিশ অর্ডার হয়েছে অলরেডি, ইজ ইট ডান, ড্যামেজ হ্যাজ অলরেডি ডান। কি অর্ডার হয়েছে? ওকে ডিপোর্ট করা হয়েছে, এটা কনফার্ম, 100% কনফার্ম, ওকে ডিপোর্ট করা হয়েছে। ওকে মানে ওকে বাংলাদেশে পাঠানোর জন্য কোনো পায়তারা চলছে। আমি জিনিসটা কনফার্ম হয়ে আমি ডকুমেন্টটা হাতে না পাওয়া পর্যন্ত আমি এটা নিয়ে কথা না বলি। আমি হাতে পাওয়ার সাথে সাথে ফেসবুকে দিয়ে দিব, পাবলিশ করে দিব, নো ওয়ারিস। মানে ডিপোর্টেশনের অর্ডার হয় না, ডিপোর্টেশনের অর্ডার হতে একটা লিগ্যাল প্রসিকিউশনের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা হতে একটু সময় লাগে। কিন্তু আমার কাছে কিছু ডকুমেন্ট আছে, আমি আমি পাবলিশ করব। আমি যেহেতু যেটা নিয়ে আমি পাবলিশ করি নাই সেটা নিয়ে আমি কথা আপাতত না বলি। ওকে ওকে। এখন আপনাদের কি কোনো লয়ার অ্যাটর্নি আছে যে এখানে তার হয়ে কাজ, মানে আপনাদের হয়ে কাজ করছে? স্কিপ। আচ্ছা, ওকে। এমনিতে ধরেন বাংলা এডিশন কিংবা মেটা যে তার ফেসবুক প্রোফাইল ইয়ে করে দিল, এগুলির সঙ্গে যোগসূত্রটা কি? এবং বাংলাদেশেও তো এডিশন বাংলা এডিশনটা বন্ধ করে দিয়েছে, ইউনূস সরকার বন্ধ করে দিয়েছে, তাই না? এর মধ্যে যোগসূত্র কি? স্কিপ। কিছু কথা বলা যাবে না।
ওকে, কিছু ওকে। কথা বলা যাবে না। নেক্সট হচ্ছে ধরেন তার ইউটিউব চ্যানেল তো এখনো সচল আছে। হ্যাঁ, ওটা নিয়ে আমরা কাজ করতেছি। ওটাও বন্ধ করা হবে। কিরকম মোটামুটি কাজ ওকে সব জায়গা থেকে বন্ধ করা হবে। কিভাবে সেটা সম্ভব হবে? টাইম আছে, দেখতে ওকে। পারবেন। তো আপনারা কেন সেটি পিনাকি ভট্টাচার্যের ক্ষেত্রে করছেন না? আম স্কিপ। এটা আমি করছি না। মানে আমি পিনাকি সম্পর্কে ইন্টারেস্টেড না। পিনাকির সাথে আমার পার্সোনাল কোনো ক্লাশ নাই। পিনাকি আচ্ছা, পিনাকির প্রতি আমার একটা কৃতজ্ঞতা আছে। এটা আমি সত্যি বলে ফেলি। সেটা হচ্ছে ৮ই আগস্ট যখন হাসান আরিফ শপথ গ্রহণ করে, ওই মুহূর্তে জুলকারনাইন সায়ের এবং পিনাকি ভট্টাচার্য এই ২ জনে আ হাসান আরিফকে নিয়ে সত্য উন্মোচন করেছিল। ওই সময়টা সার্জিস, নাহিদ, হাসনাত এদের সাথে আমি কথা বলি ইয়েতে ঢাকা ইউনিভার্সিটির হল রুমে। ওরা ওরা পাওয়ারে থাকা অবস্থাতে ওরা আমাকে বলল, "আপু এই মুহূর্তে কথা বলা যাবে না। শুধুমাত্র হাসান আরিফ না, আমাদের মধ্যে আরো কয়েকজন উপদেষ্টা আছে। তাদের ব্যাকগ্রাউন্ড খারাপ। কিন্তু আমরা এই মুহূর্তে যদি কথা বলি তাহলে আমাদের বিপ্লবকে অপমান করা হবে। আমরা এই বিপ্লবকে কোনোভাবেই হচ্ছে বিতর্কিত করতে চাই না। তো আমরা আপাতত বন্ধ থাকি।" তো হাসনাত সার্জিস যখন আমাকে এই কথা বলল, তখন আমি বাসায় এসে দেখি রাতের বেলা যে ১ম এ জুলকারনাইন স্যার একটা স্ট্যাটাস দিছে, পিনাকিদা আম হাস আম হাসান আরিফকে নিয়ে কথা বলছে। মানে আমার রাইটস টা নিয়ে কথা বলছে। তো সেই জায়গা থেকে আমার একটা ছোট্ট কৃতজ্ঞতা বোধ পিনাকির প্রতি আছে। না, তখন ধরেন এই পিনাকি ইলিয়াসের কথায় পুরো বাংলাদেশ চলছিল। সেখানে আপনি থানায় সারারাত ভরে থানায় থাকছেন। তারা আপনার জন্য কেউ কিছু করতে পারল না। এটা একটু বিস্ময়কর না? থানা এখানে তাদের ওই যে এখানে তো আছে কিছু মানুষ, খোদা বক্স থেকে শুরু করে আরো তো কিছু আছে। পুলিশ কমিশনার এটার সাথে সম্পৃক্ত। পুলিশ কমিশনার আমাকে থানার মধ্যে বসে বলেছে আমি য যত টাকা আমাকে অ্যামাউন্ট বলছে যে আমি যত টাকাই চাই আমি যাতে সেটা গ্রহণ করি এবং এটা নেগোসিয়েশন করি। তো আমি আর আমাদের যে রেজাউর রহমান লেলিন ভাই আমরা মানে লেলিন ভাই আমাকে বলছে, "নীলা তুমি যেটা বলবা সেটাই।" তখন আমি বলছি যে, "ঠিক আছে আমি আপনার সমস্ত কন্ডিশন এ রাজি। কিন্তু আমাকে আমার ২০১৮ সাল ফিরিয়ে দিতে হবে।" জি। আচ্ছা, নীলা কিছু মনে করেন না। মানে আমার কাছে মনে হয় কি আপনার কথা আপনি কন্ট্রাডিক্ট করেন কিনা, একটু ভেবে দেখবেন কিনা। হু, হু, ধরেন হু। আপনি একটা আন্দোলনে গেছেন। হুম, আন্দোলনে গেছেন আপনার ব্যক্তিগত কারণে নয়। মানুষের হুম, জন্য গেছেন, রাইট? মানে অ্যাজ ইউ হুম, সেইড। হুম, 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 তো আপনি নিজে যখন ব্যক্তিগতভাবে ইলিয়াসের কাছ থেকে আক্রান্ত হলেন, তারপরে হুম, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করলেন। অন্যদিকে আপনি বলছেন যে পিনাকির প্রতি আপনার ব্যক্তিগত ঋণ আছে, মানে কৃতজ্ঞতা বোধ আছে। সেজন্য হুম, তার ব্যাপারে কিছু করছেন না। মানে আ আ ধরেন মানুষ যখন মানুষের জন্য কাজ করে, হুম। তখন তো একটা সার্বজনীন বা সামগ্রিক ব্যাপার মাথায় থাকে। মানে আপনি নিজে ব্যক্তিগতভাবে আক্রান্ত না হলে ইলিয়াসের বিরুদ্ধে কিছু করতেন না। নো, 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 নো। আপনি দেখবেন যে আমি মাঝখানে যখন ও আমার ভিডিও আ প্রচার করল, আ আমি ওর একটা ১ম এ আমি ওর হচ্ছে কল রেকর্ড ফাঁস করি। এরপরে ও আমার ভিডিও ফাঁস করে। এরপরে কিন্তু আমি চুপ হয়ে গিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে ওকে ফাইন, ইটস ফেয়ার। কিন্তু এরপরে যখন মেঘনা আলম, রুমিন ফারহানা, তারপরে হচ্ছে আ আরেকটা মেয়ে, এই সমস্ত মেয়েদেরকে নিয়ে যখন কথা বলা শুরু করল, আপনি দেখবেন মেঘনা আলমের পরে আমি কিন্তু কথা বলা শুরু করছি। আমি আমার জন্য শুধু কথা বলি নাই আপু। এটা ভুল হচ্ছে। আমি আমি এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আমি ভিডিওটা প্রয়োজনে আজকে আবার পিন করে রাখবো। আপনি দেখবেন যে আমার ভিডিও আপলোড হওয়ার অনেক দিন পরেও আমি কোনো কথা বলি নাই ইলিয়াসকে নিয়ে। আমি কোনো স্টেপ নেই নাই, কিচ্ছু করি নাই। আমি শুধু ও আমাকে বলছে, "নীলা আপনি আমাকে একটা সরি বলেন, আমি রেকর্ড করে এটা ফেসবুকে দিয়ে দিব।" আমি সেটাও করেছি। আমি সরি বলেছি, ও রেকর্ড করে ফেসবুকে দিয়েছে। এটাও আমি মেনে নিয়েছি এবং সেটা নিয়েও কোনো কথা বলিনি। কিন্তু যখন রুমিন ফারহানাকে নিয়ে নাস্টি কথা বলা হইলো, যখন শাওনকে নিয়ে নাস্টি কথা বলা হইলো, যখন মেঘনা আলমকে নিয়ে নাস্টি কথা বলা হইলো, যখন আরো একটা মেয়ে আমার নামটা ভুলে গেছি, ওকে নিয়ে নাস্তে কথা বলা হইলো এবং সবগুলা মহিলাদের বা বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে কথা বলে এবং সবচাইতে খারাপ যে কাজটা করল ওইটা আমাকে বেশি হিট করেছে যখন আমাদের ৭১ কে নিয়ে সে প্রশ্নবিদ্ধ করল। তখন আমি আর থেমে থাকি নাই। তখন আমি আমার সমস্ত কিছু, সমস্ত ক্রেডিট, সমস্ত কিছু ভুলে গিয়ে, আমার সাথে বন্ধুত্ব থাকা ওই সমস্ত কিছু ভুলে গিয়ে আমি কিন্তু আপু কথা বলেছি। আমি কথা বলেছি এবং আপনি পিনাকির কথা বলবেন, আমি পিনাকি যে মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ শব্দটা নাকি আমাদেরকে বেঁধে রেখেছে। খুবই নোংরাভাবে বেঁধে রেখেছে। সে এটার একটা ভুল ব্যাখ্যা দিয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে যে মুক্তিযুদ্ধের যে আ সঠিক ব্যাখ্যা, সেটাও কিন্তু আমি আমার লেখার মাধ্যমে তুলে ধরেছি। হুম। আমি কিন্তু অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর না যে বা আমি একজন সাংবাদিক না যে আমাকে সমস্ত বিষয় নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, যে বিষয়গুলো নিয়ে কেউ কথা বলছে না।
সবাই যে বিষয় নিয়ে কথা বলতে পারছে বা কথা বলছে, সেই বিষয় নিয়ে আমি কথা বলি না। যে বিষয় নিয়ে সবাই কথা বলছে না, আমি সেই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করছি। দ্যাটস ইট। হুম, হুম। জি, এইবার বলেন। দেখুন, মানে আপনারা অনেকেই 5ই আগস্টের পর থেকে মবের কথা বলছিলেন, তাই না? এবার হুম। এমন প্রথম দিকে আপনারা মবের সমর্থকও ছিলেন। অফ কোর্স নট। আমি কখনোই মবের সমর্থক ছিলাম না। আ হ্যাঁ, উম আমার নীলা দলের আমার দলের মানুষ মবের সমর্থক ছিল। শুধু সমর্থক ছিল না, তারা মব ক্রিয়েটরও ছিল। যখন যেখানে যা কিছু ঘটতো, ফোন আসা মারতো বা বিচার আসা মারতো বা তাদের কাছে মনে হইলে যে এইটা ধরেন একজন ডাক্তারকে পরিবর্তন করতে হবে। একজন ডাক্তারকে এই জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হবে। সেটা নিয়ে হসপিটালে গিয়ে মব তৈরি করা। একজনকে পুলিশ ধরে নিয়ে গেল, হান্নান মাসুদ। সেখানে গিয়ে মব তৈরি করে ভয়ভীতি দেখিয়ে তাকে ফেরত নিয়ে আসা। তারপরে ধরেন হচ্ছে আম কেউ কিছু বলল, কেউ কিছু বলল বা ধরেন যে আ উপদেষ্টা ক্যাবিনেট থেকে কোন একটা কি সিদ্ধান্ত হইলো, যে সিদ্ধান্তটা হচ্ছে এনসিপির সিদ্ধান্তের সাথে মিলছে না। তখন তারা সেই ক্যাবিনেটে গিয়ে মব সৃষ্টি করলো। শুধু মব সৃষ্টি না, ফোনে হুমকি দেয়া, তারপরে তার বাসায় গিয়ে কথা বলা, গুলশানে গিয়ে মব সৃষ্টি করা, থানায় গিয়ে মব সৃষ্টি করা। মানে সর্বময় তারা মব করেছে এবং মবকে তারা মনে করেছে এটাই হচ্ছে তাদের প্রধান অস্ত্র। এটাকে ১ম সাধারণ মানুষ কিন্তু বাহবাও দিয়েছে। আর এইখানে শুধুমাত্র এনসিপি একা দায়ী না, আপনারাও দায়ী। আপনারা গণমাধ্যমরাও দায়ী। গণমাধ্যমরা যেভাবে এনসিপি কে মাথায় তুলেছে, সেটাতে ওরা ওদের যে ভুল-ভাল এবং ওদের যেটা করা উচিত এবং অনুচিত, সেইটার যে পার্থক্য, সেটা ওরা ভুলে গেছে। ওরা এটাকেই ক্ষমতা মনে করেছে, এটাকে অস্ত্র মনে করেছে এবং এটাকে ব্যবহার করেছে। এবং এটাতে সাধারণ মানুষও দায়ী। সাধারণ মানুষ প্রথমত মনে করেছে যে, ও আচ্ছা, এই সমস্ত তরুণ ছেলেপুলেরা বাংলাদেশে এইরকম বড়, বড় কথা বলছে। এরকম আমরা যে কথাগুলো সাধারণত এমপি মিনিস্টারদেরকে সাধারণত বলতে পারি না, স্যার, জি স্যার, জি স্যার টাইপের কথা বলি। সেইখানে এই তরুণ ছেলেরা তার কর্মজীবন, তার আয়ের উৎস, তার এটা ওইটা নিয়ে এভাবে প্রকাশ্যে প্রশ্ন রাখছে। আহা! কি জানি করে ফেলছে। কিন্তু অগোচরে যেটা বেয়াদবি হচ্ছে, অগোচরে এটা যে সমীহীন হচ্ছে না, অগোচরে এটা যে মব হচ্ছে, এটা যে একটা সন্ত্রাসীপনা, এটা মানুষের বুঝতে একটু সময় লেগেছে। কিন্তু এটাকে ১ম এ বাহবা সাধারণ জনগণে দিয়েছে এবং গণমাধ্যম সবচেয়ে বেশি দিয়েছে। প্লিজ। জি। মানুষ তো ঘটনার আকস্মিকতায় একটু বিহ্বলও ছিল। যাই হোক, আ এখন আপনি যে মিডিয়ার দোষটি দিলেন, আপনার কি মনে হয় যে তারেক রহমান দেশে আসার পরে মিডিয়া কিছু বাড়াবাড়ি করছে? উম আমি মিডিয়া বাড়াবাড়ি করছে কিনা আমার কাছে যেহেতু এই মুহূর্তে ওইভাবে তথ্যভিত্তিক কোনো প্রমাণ নাই, আমি ওইভাবে আঙুল দিয়ে কথা বলতে পারব না। তবে আমি একটু আগে একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে। গণমাধ্যমকে আমি বলেছি, সর্বপ্রথম আপনারা হচ্ছে একটা মানে ফ্রি থাকবেন, যে কারো কথায় বায়াসড হবেন না। গণমাধ্যম কারো দ্বারা বায়াসড হলে সেই দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়। তারেক রহমান কেন? পৃথিবীর ধরেন বাংলাদেশে মানে সর্বোচ্চ মানুষ যদিও চলে আসে, তার দ্বারাও আপনারা বায়াসড হবেন না, আপনারা ফ্রি থাকবেন। গণমাধ্যম কখনোই কারো দ্বারা বায়াসড হওয়া যায় না, হওয়া উচিত না। নিরপেক্ষ থাকতে হয়। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। এখানে দর্শকরা অনেক রকম মন্তব্য করছেন। তারা বলছেন যে আ উম অনেকে মন্তব্য করছেন যে উদিসী ধ্বংস হলো, তখন কি মনে হয়েছে আপনার, এর জন্য কারা দায়ী? উদীচী ধ্বংস হওয়ার পেছনে তারাই দায়ী। মা ইবলিশ দায়ী। ইবলিশের সাথে হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশে আ আ আমার সোনার বাংলা গাইতে দিতে চায় না, আমাদের গলা চেপে ধরে মেরে ফেলতে চায়, আমাদের কণ্ঠকে আ ব্র ধ্বংস করতে চায়, যারা হচ্ছে জাতীয় সংগীত থেকে শুরু করে সমস্ত সংগীতের এগেইনস্ট এ, যারা হচ্ছে সংস্কৃতি পছন্দ করে না, যারা না, হচ্ছে সংস্কৃতি আপনার কি মনে হয় যে আপনারা অনেক বেশি সেলফ কন্ট্রাডিক্ট করেন? ধরেন আপনারা হাদীকে বিরাট বড় বীর মানেন। অথচ সে যে সমস্ত অশ্লীল শব্দ ব্যবহার করেছে, কোনো ভদ্রলোকের ভদ্র জায়গায় আপনি বলতে পারেন, হ্যাঁ, এটি এলিট শব্দ না। মানে নোংরা তো নোংরাই, তাই না? সেটা সবার জন্যই প্রযোজ্য। এখানে তো এলিটিজম এর কোনো ব্যাপার নাই। তো মানে না, হাদীর এই বিষয়টা নিয়ে আমি কিন্তু প্রতিবাদ জানিয়েছি। হাদীর মৃত্যুর পরেও আমাকে সবাই এটা নিয়ে প্রশ্ন করেছে যে, "হ্যাঁ, হাদী যখন বেঁচে ছিল আপনি হাদীর পেছনে লেগেছেন।" আমি হাদীর পেছনে লাগি নাই। হাদীর যে নৈতিকতা, হাদীর যে পদক্ষেপ, হাদীর যে ওয়ে অফ টকিং, সেটা নিয়ে আমি আজও মানে প্রতিবাদ জানাচ্ছি। হাদী যে স্টাইলে কথা বলেছে, প্রতিবাদের ভাষা সুন্দরভাবেও যে প্রতিবাদ করা যেতে পারে, প্রতিবাদের ভাষা যে আরো অন্যরকমও হইতে পারে, সেটার এগেইনস্ট এ আমার কথা আছে। এখনো কথা আছে। হাদী মৃত্যুবরণ করেছে, আমার কমরেড, আমি তার নৈতিকতার সাথে দ্বিমত পোষণ করছি না, সবকিছু ঠিক আছে। কিন্তু আবার একই সাথে এটাও ঠিক আছে, হাদী যে ধরনের শব্দ চয়ন করে কথা বলেছে, সে আমার সবচাইতে ভয়ংকর ইবলিশ হোক না কেন, তার এগেইনস্ট এও যদি আমরা ইয়াং জেনারেশন কে মনে করি যে আমরা দেশকে পরিবর্তন করতে চাই, নতুন একটা বন্দোবস্ত নিয়ে আসতে চাই, বৈষম্যহীন একটা রাষ্ট্র করতে চাই, সেই রাষ্ট্রে এই ধরনের শব্দকে আমি প্রশ্রয় দিতে চাই না জি, জি। নীলা, ব্যক্তিগতভাবে।
নীলা, দেখুন আপনি যদি এখন সাম্প্রতিক সময়ে দেখেন যে বাংলাদেশে আপনার এই যে ইলিয়াস এবং পিনাকি গত ১৬-১৭ বছর ধরে তারা যেভাবে করে এই আ মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মব সন্ত্রাস চালিয়েছে ভার্বালি, তাই না? হুম, হুম, বা এই মবদেরকে প্রস্তুত করেছে। বিএনপি হুম। বেশ সবাই খুব বাহবা তাদেরকে দিয়েছে। আপনি বলছেন আপনিও তাদের সঙ্গে যুক্ত ছিলেন, তাই না? আমি এখন যুক্ত ছিলাম না। আমার চোখের সামনে হয়েছে। কিন্তু আমি যেহেতু একটা দলের মধ্যে ছিলাম, আমি প্রকাশ্যে প্রতিবাদ করতে পারি নাই। কিন্তু আমি ইন্টারনালি প্রতিবাদ করেছিলাম জি, আপু। না, না, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। কিন্তু এখন বিএনপি পন্থীরা এই ইলিয়াস এবং পিনাকির ঘোর বিরোধী। এটা কি শুধুই রাজনীতি? শুধু বিএনপি না আপু, পুরো বাংলাদেশ যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, যারা একাত্তরকে ধারণ করে, তারা সবাই ইলিয়াস পিনাকির বিরোধী। না, এখন আপনি কিন্তু এখানে কাকে না, না, ধরবেন? না, না, আমার পয়েন্ট হচ্ছে গত ১৬-১৭ বছর ধরে এই পিনাকি হুম। ইলিয়াসকে তো বিএনপির লোকেরা অনেক বাহবা দিয়েছে। এখন কেন হঠাৎ করে বিরোধী? এটা বিএনপির লোককে প্রশ্ন করলে ভালো হয়। আমি বিএনপির কেউ না। না, 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 মানে আপনার বিবেচনায় কি? মানে আপনি তো যেহেতু মানে একটা সম্পর্কযুক্ত একটা ব্যাপার আছে সেজন্য আরকি জিজ্ঞেস আমি করছি। বিএনপির কিছু জানি না। ওদের মতাদর্শ, ওদের ভিতরে কি চেতনা I don't know. আমি জানি না। আমি অন্যের কথা বলতে পারব না। আমি মানে আমারটা কি বলতে পারব। এটা কি শুধুই রাজনীতির খেলা? এটা শুধুই রাজনীতির খেলা না। আমার মনে হয় ছেলেদেরকে পিনাকি প্রয়োজনে কাজে নিজেকে লাগাবে? নিজে ধ্বংস হুম? না, না, না আপু এটা রাজনীতির খেলা না। এটা হচ্ছে ইবলিশ এবং পিনাকি দুজনে নিজেকে ধ্বংস করেছে যখন বাংলাদেশকে সে এরকম আবর্জনাময় কথাবার্তা বলেছে। এইটা নিজেদেরকে নিজে ধ্বংস করেছে। যখন ডেইলি স্টার, প্রথম আলোতে আগুন লাগিয়েছে, যখন উদীচী এবং ছায়ানটে আগুন লাগিয়েছে, নিজেদেরকে নিজে ধ্বংস করেছে। এটা ওদের জন্য ওদের ডিস্ট্রয় ওরা নিজেরা ডেকে নিয়ে আসছে। এটা কোনো রাজনৈতিক খেলা না। এটা হচ্ছে নৈতিকতা। জি। আমি শেষ প্রশ্ন আপনাকে করছি। আপনাদের দল এনসিপি এবার নির্বাচনে কেমন আমাদের করবে? দল না। আমি এনসিপি তে নাই। সরি। আচ্ছা, এনসিপি এবার নির্বাচনে কিরকম করবে হুম। বলে মনে হয়? 0 লম্বা কে গোল একটা 0 পাবে। কেন? ভাই বাংলাদেশের মানুষ এতটা এখন আর হাদা নাই, এতটা বোকা